বহুদিন পর বাংলাদেশ পড়ছে কিন্তু চরম একটা গেড়া কোলে। এবং বাংলাদেশের যে বিএনপি সরকার না, এদের আসলে কপালটাই খারাপ। এদের আসলেই কপালটাই খারাপ। কীরকমভাবে? যেমন ধরেন যে এই 1991 সালে তারা একবার ক্ষমতায় আসছিল, 96 পর্যন্ত, তাই না? তখনও দেখবেন ওই ইরাকে আমেরিকা আক্রমণ চালাইছিল এবং এই একই রকম এই ফুয়েল ক্রাইসিসে কিন্তু বাংলাদেশ পড়ে গেছিলো। অর্থাৎ তখনও কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল। পরে 2001-এ আবার এই বিএনপি ক্ষমতায় আসে না, তখন আবার 2001-এ বা দুইয়ে সম্ভবত ওই আবারও কিন্তু ইরাকে আক্রমণ করছিল এই যে এই আমেরিকা, এবং তখনও কিন্তু আবার ফুয়েল ক্রাইসিস শুরু হয়েছিল। দেখেন এই যে থার্ড টাইম বিএনপি আবারও এই যে 12 ফেব্রুয়ারি ইলেকশনে আবার বাংলাদেশে আসলো না, ব্যাস 1 মাসও যায় নাই। 1 মাস কি, 12 ফেব্রুয়ারি আসলো না ক্ষমতায়, 17 না 18 তারিখে ক্ষমতায় এরা বসলো, শপথ নিল। এরপরে মাত্র 10-12 দিনও যায় নাই, 28 ফেব্রুয়ারি শুরু হয়ে গেল আবার আক্রমণ এই ইরানের উপরে আমেরিকা কর্তৃক, তাই না? তো অতীতের সময় এইবার কিন্তু জটিলতা অনেক বেশি। কারণ হচ্ছে এই যে হরমুজ প্রণালীর যে নিয়ন্ত্রণ, এটা অনেকটাই ইরানের হাতে। আর আগে যখন ইরাকে আক্রমণ হয়েছিল তখন কিন্তু এই হরমুজ প্রণালীর এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ ছিল না, কারণ ইরাক তো হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতো না। কিন্তু তারপরেও তেল উৎপাদনে তখন তো তেল এখনের থেকে অনেক কম উৎপাদিত হতো, তাই না? ফলে সেটা তো তখন তো একটা সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু কাটানোর একটা সুযোগ ছিল। বাট এই টাইমে কিন্তু কাটানোর কোনো সুযোগ নেই। এইবার কিন্তু এই তেলের ফ্লো এই বিশেষ করে এই যে হরমুজ প্রণালী দিয়ে টোটাল পৃথিবীতে যত তেল রপ্তানি হয় তার 20%, এবং এলএনজি লিকুইফাইড পেট্রোলিয়াম এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, হ্যাঁ, বা এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এই দুইটাই, বিশেষ করে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এইটা তো কাতার বেশি উৎপাদন করে। পৃথিবীতে কাতারই সবথেকে বেশি এটা সাপ্লাই দেয়। এখন কাতারের এই ন্যাচারাল গ্যাস এইটা আসতে গেলে কিন্তু ওই হরমুজ প্রণালী দিয়েই আসতে হবে। এখন ইরান তো এই হরমুজ প্রণালী দিয়েছে বন্ধ করে, এবং বাংলাদেশে জাহাজ মাছ এখান থেকে দিয়ে আসতে দিচ্ছে না। ফলে বাংলাদেশ পড়ে গেছে ভয়াবহ গেড়া কলে, এবং যেটা এখন কিন্তু বাংলাদেশের মানুষ টের পাচ্ছে। তো খুবই ইন্টারেস্টিংলি 3বার বিএনপি ক্ষমতা আসলো, যেটা দেখা যাচ্ছে প্রত্যেকটা বারে তারা কিন্তু এই একই বিপদের মধ্যে পড়ছে। তবে এইবারের সংকট অত্যন্ত মারাত্মক। পেট্রোল এগুলো তো পাওয়া যাচ্ছেই না, তারপরে ন্যাচারাল গ্যাস এগুলোও পাওয়া যাচ্ছে না অনেক দিন ধরে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ এখন এই ধরনের পরিস্থিতি থেকে নিজেদেরকে উদ্ধার কিভাবে করতে পারে? একমাত্র অবলম্বন কিন্তু ভারত। এই দুনিয়াতে একমাত্র ভারতই এখন বাংলাদেশকে উদ্ধার করতে পারে, আর কিন্তু কেউই বাংলাদেশকে উদ্ধার করতে পারে না। এটাই কিন্তু বাস্তবতা। খেয়াল করে দেখছেন যে এতদিন এই বাংলাদেশ এই গত 1.5 বছর ধরে দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, এই যে যারা এখন ক্ষমতায় গেছে বিএনপি সহ অন্যান্য যে বিরোধী দল, সবাই কিন্তু ওই ভারতের চোখে চোখ রেখে কথা বলবে, 7 সিস্টার্স খেয়ে দিবে। ওই যে হাসনাত আবদুল্লাহ, সে কিন্তু এখন এমপি, কি ভয়ঙ্কর সব কথা বলছিল, তাই না? তারপরে কি 7 সিস্টার্স খেয়ে দিবে তো বটেই, তারপরে যে কি শিলিগুড়ি করিডোর, চিকেন নেক, সেটা দখল করবে, এই সমস্ত। দেখেন যে 2 দিন আগে এই সমস্ত কথাবার্তা বলে ভারতকে কী পরিমাণে উত্ত্যক্ত করেছে। ভারত কিন্তু চুপ করেছিল, এবং পরিস্থিতি এতই নাজুক হয়ে গেছিল যে কাজটা অতীতে ভারত কখনোই করে নাই, সেই কাজটা তাদেরকে করতে হয়েছিল। তারা বিপুল পরিমাণে এই যে শিলিগুড়ি করিডোর বলেন বা 7 সিস্টার্স অঞ্চল বলেন, সেখানে কিন্তু তাদের বিপুল পরিমাণে সেনা কিন্তু ডেপ্লয়মেন্ট করতে হয়েছিল। কথাটা তো ভুল না, তারা কিন্তু করেছিল, কারণ তারা মনেই করতেছিল যে কোনো মুমেন্টেই হয়তো বাংলাদেশের সাথে যুদ্ধ লেগে যেতে পারে। তো বিষয়টা কিন্তু হালকা ছিল না। এবং এই পোলাপাইনগুলো এবং বাংলাদেশের এই তৌহিদি জনতার কথাবার্তা যা ছিল, এদের স্লোগান যা ছিল, এদের বডি ল্যাঙ্গুয়েজ যা ছিল, মনে হয় যে কোনো মোমেন্টে তারা হয়তো গাজাতুল হিন্দের নামে ভারত আক্রমণ করে বসবে। এবং সেই হেতুই কিন্তু ভারত বিষয়টাকে হালকাভাবে দেখে নাই। তারা কিন্তু সেই শিলিগুড়ি করিডোরের আশেপাশে কি বিপুলভাবে সৈন্য ডিপ্লয় করছিল না? দেখেন 2-4-6 মাসও যায় নাই, ধরেন হার্ডলি 6 মাসও যায় নাই,
বাংলাদেশ কিন্তু গেড়া করলে। এখন এই বাংলাদেশকে উদ্ধার করার জন্য ভারত ছাড়া এই দুনিয়াতে এই বাংলাদেশের পাশে আর কেউ নাই, থাকলেও তারা কিন্তু বাংলাদেশকে সাহায্য করতে পারবে না। বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পাকিস্তানের সাথে একেবারে গলায় গলায় পিড়িত তৈরি করেছিল, তাই না? সেই খোদ পাকিস্তানই কিন্তু এখন তেলের অভাবে তাদের কিন্তু গাড়ি ঘোড়া সব বন্ধ। বাংলাদেশের সাথে তুরস্কের একটা ভারী খাতের হয়েছিল, তো বাংলাদেশ এখন তুরস্কের কাছে যায় না কেন? গিয়ে বলুক যে ভাই তোমরা তো আমাদের বহুত পীড়িতের মানুষ, তারপরে তোমরা আমাদেরকে অস্ত্রপাতি দিবাটিবা, বায়রাক্তার কি ড্রোন এইসব দিবাটিবা। তো এখন আমাদের বায়রাক্তার ড্রোন দরকার নাই, আমাদের দেশে গাড়ি ঘোড়া কলকারখানা তো চলে না, তেল দাও। তুরস্ক কি দিবে? দিবে না। ফাইনালি সেই মমিন মুসলমানদের গিয়ে কি ওই হিন্দু মুশরেকদের কাছে এখন সাদাসাদি করতে হচ্ছে, তাদের পায়ে আছড়ে পড়তে হচ্ছে। হ্যাঁ, লিটারালি এখন ভারতের পায়ের কাছে আছড়ে পড়ে ভিক্ষা চাইতে হচ্ছে, এটাই বাস্তবতা। কারণ হচ্ছে ভারত পৃথিবীতে দেখেন যে ভারত যে কোনোভাবে হোক পৃথিবীতে এখন কিন্তু দারুণ একটা প্রভাবশালী একটা দেশ, পৃথিবীতে চতুর্থ অর্থনীতির দেশ, চতুর্থ সামরিক শক্তির দেশ। বিষয়গুলো তো অলরেডি চলে আসছে, তাই না? আজকের থেকে মাত্র 10-12 বছর আগেও ভারতের কিন্তু এই অবস্থান ছিল না। কিন্তু বাংলাদেশের মানুষগুলো কি এই খবরগুলো জানে? আসলে জানে, জেনেও না জানা আর ভান করে। কারণ ওই যে ইমানি জোশ একটা আছে না, ইমানি জোশ যখন হয় তখন কিন্তু সে আর কিন্তু বাস্তবতা আর ভুরুক্ষেপ করে না। যেমন এই যে ইরানিরা এখন এই যে যুদ্ধ হচ্ছে, দেখেন যে ইরানিদের ধর্মীয় জোশ কত মারাত্মক, তারা সব মরে যাবে, তবুও তারা কিন্তু কোনোভাবেই ওই সন্ত্রাসের পথ ছাড়বে না। কেন কথাটা বললাম? কারণ এই ইরান দেখেন কি ভয়ঙ্কর অপরাধ করছিল, এটা কিন্তু বাংলাদেশের মুমিনদের চোখে পড়ে না। কারণ ইরান যে অপরাধগুলো করতেছিল সেগুলো করতেছিল তো আমেরিকা আর ইসরায়েলের এগেনস্টে। ওই যে হুতি, হেজবুল্লাহ, হামাস দিয়ে প্রতিনিয়ত এই যে এই ইসরায়েলের ওপরে রকেট মারতো না, এটা কিন্তু মুমিন মুসলমানদের নজরে পড়ে না। দেখবেন যে কিছু কিছু লোকজন আছে এই যে ফেসবুকে ইউটিউবে এসে রাত দিন লাইভে প্রোগ্রাম করে যাচ্ছে ইসরায়েল কত বড় খারাপ দেশ, কত বড় রেসিস্ট দেশ, কত বড় অবৈধ দেশ, লম্বা চড়া বক্তব্য দিচ্ছে। তাও কোন দেশে বসে জানেন? পশ্চিমা দেশে বসে। আমি জানি না পশ্চিমা দেশের এই যে গোয়েন্দা টোয়েন্দা তারা করে কি, এগুলারে কি দেখে না, বোঝে না? এ কাদেরকে এরা আশ্রয় দিয়েছে? তো যাই হোক, তো এই কর্মকাণ্ডগুলো করে যেত। আজকে ইরানের উপরে যে হামলা করলো ইসরায়েল এবং আমেরিকা, এমনি না, যুগের পর যুগ, দশকের পর দশক ধরে ইরান এই অপকর্মটা করে যাচ্ছিল। এইটাকে মুমিন মুসলমানদের নজরে পড়লেও অবশ্য তাদের কাছে এটা আবার বৈধ। কারণ তাদের কাছে আমেরিকা তো বড় শয়তান, আর ইসরায়েল হলো ছোটো শয়তান, এবং ইসরায়েলের ইহুদিরা তো মুসলমানদের জানি শত্রু, তাই না? অর্থাৎ তার উপরে যে কেউ আক্রমণ করলেই তাতে মুমিন মুসলমানরা কিন্তু সমর্থন করবে। কারণ এই যে ইরানের শিয়া, এরা তো আসলে সুন্নি মুসলমানদের কাছে, মানে বাংলাদেশের এরা সুন্নি মুসলমান না, এদের কাছে কিন্তু এরা কিন্তু মুনাফেক কাফের। কিন্তু সেই মুনাফেক কাফের যখন ইসরায়েলের উপর হামলা করতো ওই প্রক্সিগুলো দিয়ে, তখন কিন্তু মুমিন মুসলমানরা খুশি হতো। এবং দেখবেন আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, এই যে গাজায় এই ইসরায়েল যে আক্রমণ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ওখানে হাজার হাজার লোক মারা গেছে, 60-70 হাজার, তাই না? এদের কাছে কিন্তু এটাই গুরুত্বপূর্ণ। ওখানে যুদ্ধটা শুরু করেছিল যে হামাস, এটা তারা বেমালুম ভুলে গেছে। যুদ্ধটা শুরু করেছিল হামাস ওই যে 7 অক্টোবর 2023 সালে ভোরবেলায়, তাই না? ওই যে ইসরায়েলের 1200-1300 লোককে যে মেরে ফেললো, এরা ন্যারেটিভ দেয় কি জানেন? কিছু লোকরে মারছিল আর কিছু লোকরে ধরে নিয়ে গেছিল, নাইলে বুঝলামই, তাই বলে কি একটা জনপদ পুরো ধ্বংস করে দিবে নাকি? এদের কাছে এটা কোনো ফ্যাক্টরি না। এদের কাছে মানে এটা মানে হামাস যেটা করেছিল এটা ঠিক আছে, এটা বৈধ। কারণ ওই যে ইসরায়েল যেহেতু ইহুদি, তাদের মারছে, সমস্যা কি? এটা তো ঠিকই আছে। কত বড় ভয়ঙ্কর নৃশংস সাম্প্রদায়িক মনোভাবাপন্ন লোকগুলা সারাক্ষণ দেখি অনলাইনে তারা বক্তব্য বিবৃতি দেয়, লাইভ প্রোগ্রাম করে, ভিডিও বানায়, ছাড়ে। অর্থাৎ হামাস যে ইহুদিদেরকে কচুকাটা করছে চোখে, এটা লিগাও। এবং দেখবেন যে খালি ইহুদিদের কথাই বলি কেন, যে বাংলাদেশে হিন্দুদের যে কোনো একটা তুচ্ছক্ষুদ্র ব্যাপারে দেখবেন যে অভিযোগ তৈরি করে, অজুহাত মানে বানিয়ে, অজুহাত দেখিয়ে, এই যে হিন্দুদেরকে মানে সংখ্যালঘুদেরকে কি পিটিয়ে মারে না? ওই যে সেই কি ওই যে গাজীপুনা কোন জায়গায় জানি একটা ছেলেকে এরকম পিটিয়ে জ্যান্ত পুড়িয়ে মারলো না, এরকম কত জনরে এরা মারছে, তাই না? এবং
এতে কিন্তু এরা অপরাধ বোধে ভোগে না। এই জিনিসটা অমুসলিমরা অনেক ক্ষেত্রে বোঝে না। মুসলমানরা যখন অমুসলিমদেরকে নানা রকম অজুহাত দেখিয়ে, তার মধ্যে তো অন্যতম হলো ইসলামের অবমাননা করছে, নবীর নামে এক অশ্লীল কথাবার্তা বলেছে। বিশ্বাস করেন বাংলাদেশে হেন কোনো হিন্দু নাই যার বুকে ন্যূনতম হিম্মত আছে যে নাকি ইসলামের সমালোচনা করে নবীর সমালোচনা করবে বা নবীকে নিয়ে কটূক্তি করবে। না, এই ধরনের হেন হিম্মত বাংলাদেশে কোনো হিন্দুর নাই। কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানরা তাদের ওই ফেসবুক হ্যাক করে অথবা তার নামে একটা ডুপ্লিকেট ফেসবুক তৈরি করে অতঃপর কিছু বন্ধুবান্ধবকে সেখানে ঢুকিয়ে নিয়ে নবীর নামে আজে বাজে কথা বলে তারপরে কি তাকে গিয়ে আক্রমণ করবে, তাই না? এবং পরবর্তীতে ইন্টারেস্টিং ব্যাপার হলো, পরবর্তীতে যখন তদন্তে দেখা যায় যে আসলে সে দোষী না, কিন্তু তাতে কিছু যায় হয় না। যারা পিটালো, যারা মারামারি করলো, যারা পুড়ালো, তাদের কিন্তু কোনো শাস্তি হয় না, তাদের বিরুদ্ধে কোনো কেস হয় না। দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং বিস্ময়কর, সারপ্রাইজিং। তাদের কিন্তু কিচ্ছু হয় না। কারণ কি জানেন, একজন নির্দোষ অমুসলিমকে ধরে পিটানো এটা কিন্তু ইসলামে না, মানে অন্যায় না। কারণ ইসলামের বিষয় কি জানেন, ইসলামে একজন মুসলমান অন্য একজন মুসলমানকে যদি হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা, ঠিক আছে। কিন্তু একজন মুসলমান যদি কোনো অমুসলিমকে কোনো কারণে হত্যা করলো, ধরেন একেবারে কোনো কারণ ছাড়া হত্যা করলো, এখানে কিন্তু এই মুসলমানটার শাস্তি কিন্তু হত্যা না। আপনারা বুঝছেন ব্যাপারটা? এটাই শারিয়া ল। এখানে হত্যা না। ওই যে একবার এনায়েতুল আব্বাসী বলছিল, তারা জিজ্ঞেস করা হয়েছিল যে একজন মুসলমান যদি হিন্দুর জায়গা সম্পত্তি আত্মসাৎ করে তাহলে কি কোনো অন্যায় হবে? সে ক্লিয়ার কাট উত্তর দিয়েছিল, না, এটাতে অন্তত আল্লাহর বিচারে তার কোনো শাস্তি হবে না এবং সে বেহেশতে যাবে, মানে সে এর জন্যে আল্লাহ তাকে শাস্তি দেবে না। দ্যাট মিনস অ্যাকর্ডিং টু শারিয়া ল অর অ্যাকর্ডিং টু ইসলামিক ল, ডিসিভিং এ নন মুসলিম ইজ কোয়াইট লিগাল, হালাল। এখন অমুসলিমরা এটা কতটা জানে আর মুসলমানরাই বা কতটা জানে বলেন? তাহলে এই ধরনের মুমিন মুসলমান এরা হিন্দুদেরকে ঘৃণা করবে এবং সেই সূত্রে ভারতকে ঘৃণা করবে এবং ভারত বিরোধী স্লোগান দিবে, হিন্দু বিরোধী স্লোগান দিবে, নরেন্দ্র মোদীর এগেনস্টে স্লোগান দিবে। এটাই তো স্বাভাবিক, তাই না? এটাই কিন্তু স্বাভাবিক। এখন আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশ তো পড়ে গেছে গেড়া কলে। এখন তাদের বাঁচতে গেলে সেই মুশেকদের কাছে গিয়ে একেবারে পা ধরে বলতে হচ্ছে যে ভাই তেল দাও, ডিজেল দাও, হ্যান দাও, গ্যাস দাও, নাহলে কিন্তু বাংলাদেশের বাঁচো না। এখন বাংলাদেশ কিন্তু এখন পাকিস্তানের কাছে যায় না, তুরস্কের কাছে যায় না, না, এখন এদের কারো কাছে গেলে কিন্তু কোনো সাহায্য টাহায্য নাই। এতে করে কি বাংলাদেশের মানুষের কোনো শিক্ষা হচ্ছে বা হলো? জি না। আমি কিন্তু বারবার একটা কথা বলি, ভারত এখন যদি অকাতরে বাংলাদেশকে সাহায্য করে, এতে করে বাংলাদেশের মানুষ ন্যূনতম কিন্তু কৃতজ্ঞ না ভারতের প্রতি। বাংলাদেশের মানুষ কি বলবে জানেন? মাগনা দিছে নাকি, ভারতের ব্যবসায়ীরা ব্যবসা করছে, এই জন্য টাকার বিনিময়ে আমরা আনছি, তো এতে আবার কৃতজ্ঞতার কী আছে? হ্যাঁ, জাস্ট এইটাই বলবে। কিন্তু তারা এটা কোনোভাবেই স্বীকার করবে না। মানে কিছুদিন পরে, এখন হয়তো বলবে না এই সমস্ত কথা, এখন জিজ্ঞেস করলে সেফ হয়ে যাবে। কারণ এখন তো দেখতেছে টাকা হলেও গ্যাস বা তেল এগুলো পাওয়া যাচ্ছে না, একমাত্র ভারতই দিতে পারে। কেন? কারণ ভারত হলো সেনা দেশ, তার আছে পৃথিবীর সব দেশের সাথে সুসম্পর্ক। সে রাশিয়া থেকে তেল গ্যাস আনে, ইরান থেকে তেল গ্যাস আনে, দরকার আমেরিকা থেকেও আনে। হ্যাঁ, আমেরিকা থেকেও এখন আনে, ভেনেজুয়েলা থেকে আনে, তার তো তেল গ্যাস নিয়ে সমস্যা নেই। অতএব বাংলাদেশকে এখন কি করতে হবে? এই সেই ভারতের কাছ থেকে ওই তেল যা রাশিয়া থেকে আনা জিনিসই কিন্তু বাংলাদেশকে আনতে হবে, এটাই বাস্তবতা, এবং নাকে খত দিয়ে আনতে হবে। কিন্তু ভারতের এখন আমি জানি না তাদের সরকার কি করবে। যারা নাকি এতদিন বাংলাদেশে বসে ভারত বিরোধী স্লোগান দিয়েছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে বলেছে, ভারতের উচিত এই বাংলাদেশের সরকারকে চাপ দেওয়া, যে তাদেরকে এনে সরাসরি একটা স্টেটমেন্ট দেওয়ানো যে এতদিন ধরে তারা যে কাজগুলো করেছে এটা খুব অন্যায় কাজ করছে। এই রকম একটা মুসলেকা এবং ডিরেক্ট ঘোষণা ছাড়া ভারত যদি এরকম বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়ে এরকম তেল গ্যাস দিয়ে সাহায্য টাহায্য করে, ভারত ভুল করবে। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, কারণ আমি বাংলাদেশের মানুষের মন মানসিকতা আমি জানি, হাড়ে হাড়ে তাদের আমি চিনি, তাদের ডিএনএতে কী লেখা আমি জানি, তাদের রক্তে রক্তে কী লেখা আমি জানি, তাদের মজ্জায় কী আছে আমি জানি। বাংলাদেশ কিন্তু কোনো দিনও এতে করে কোনো কৃতজ্ঞতা স্বীকার করবে না। সুতরাং যারা নাকি এতদিন ভারতের বিরুদ্ধে, এই বিএনপির লোকজনও, ওই যে একজন আছে না রিজভি, সে কি ভারত বয়কট করছিল না, তো এখন তাকে দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়ান। ভারতের উচিত না এই সরকারকে
চাপে ফেলে যে তাকে দিয়ে একটা স্টেটমেন্ট দিতে যে যে তারা যেটা করছে এটা অন্যায় কাজ করছে। আমি জানি না ভারত কেন এটা করে না। তো যাই হোক, কী আর বলবো, একই কথা বারবার ডেলি ডেলি বলতে ভালোও লাগে না। আমার কথা কে বা শোনে আর কয়জনই বা শোনে। অন্তত এটা শুধুমাত্র ভারতের জন্য না, এটা বাংলাদেশের জন্য উচিত। কারণ বাংলাদেশের মানুষ খামোকা ভারত বিরোধী আচরণ করে। দেখেন, এই যে এখন বাংলাদেশ, তারা কিন্তু দুই জায়গা থেকে তেল আনতে পারে, এক রাশিয়া থেকে আনতে পারে আর এক ভারত থেকে আনতে পারে। কিন্তু রাশিয়া থেকে আনতে গেলে তাকে কিন্তু সেই আমেরিকার কাছ থেকে অনুমতি নিতে হবে। কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? অলরেডি আমরা এগুলো জানছি না তো? তাহলে কি বাংলাদেশ অলরেডি আমেরিকার কি দাসানুদাসে পরিণত হয়ে গেছে না? কিন্তু রাশিয়া থেকে তেল আনতে গেলে যদি শেখ হাসিনার আমলেও হতো, তাহলে কি ভারত, মানে এরাই কিন্তু বলতো যে ভারত নাকি বাংলাদেশ নাকি ভারতের উপনিবেশ। তো ভারতের কাছ থেকে কি অনুমতি নেওয়া লাগতো? না, লাগতো না। কিন্তু তারপরেও বাংলাদেশ কিন্তু তাদের কাছে ভারতের উপনিবেশ, এবং কল্পনার মধ্যে এখনও তাই, এখনও তাই। কী আর বলি, এক কথা বারবার বলতে হয়, বারবার বলতে হয়। এটাই মোটামুটি আমার বক্তব্য ছিল। ধন্যবাদ।